তুই বেঁচে উঠে এই যে তোর মায়ের বুকে মাথা রেখে পড়ে আছিস, এই যে দুনিয়াটাকে আবার দু চোখ ভরে দেখছিস, শুধু বড়নাথ বইয়ের জন্য রে, শুধু বড়নাথ বইয়ের জন্য। এত অকৃতজ্ঞ হোস না, এত অকৃতজ্ঞ হোস না। নরকেও ঠাই হবে না তোদের, নরকেও ঠাই হবে না। ছি, ছি, ছি। একবার ভেবে দেখেছিস, একবারও ভেবে দেখেছিস তোকে যদি মারার ইচ্ছে হতো তাহলে এর থেকে বড় সুযোগ কি আর ওর হাতে ছিল? তোকে পত্তি না দিয়ে, তোকে যত্ন না করে ও তো আজই তোকে মেরে ফেলতে পারতো। যার জন্য তুই বেঁচে উঠলি আর তাকেই কিনা ছি ছি। এত বেঈমান, এত বেঈমান তোরা মামে, ছি। এত কিছুর পরেও এই মেয়েটাকে কেউ এরকম ভাবে দোষে। শান্ত হও পিসি ঠাম্মা, শান্ত হও। আমি আমার সংসার সামলেছি, এর জন্য আলাদা করে কৃতিত্ব দিও না। তোমার সংসার? ভুলে যেও না এই বাড়ির ঘরণী গৃহিণী কিন্তু এখনো আমি। আর পিস ঠাম্মা, আপনি আপনি আমাকে খারাপ বলছেন? আমাকে, যাকে বিষ তীর দিয়ে মারা হলো, মৃত্যুর মুখ থেকে যে যে বেঁচে ফিরে এলো, সেই আমি কিনা ভুল? অলিহারি বটে। অনেক হয়েছে নয়, তুমি এবার চুপ করো। ভুলে যেও না যে তুমি এখনো অসুস্থ। হ্যাঁ অসুস্থ, আমি অসুস্থ, আর অসুস্থ বলেই তো আমাকে আর আমার মাকে এভাবে অপমান করা হচ্ছে। কই কই সেটা তো আপনার চোখে পড়ছে না। থামবে তোমরা? এখন অহেতুক ঝগড়া অশান্তি করার সময় নয়। তোমরা একবারও কি ভেবে দেখেছো যে আমরা কি অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি? পরাণ রায় চৌধুরী বরাবরই আমাদের শত্রু ছিল, এ কথা ঠিকই, কিন্তু তাই বলে এইভাবে দাঁতে দাঁত চেপে আমাদের কারোর প্রাণ নাশ করার চেষ্টা করেনি কোনোদিন। তাছাড়া সমাজপতিরা তারাও তো এইভাবে একজোট হয়ে কোনোদিন বাড়ি বয়ে এসে আমাদের একঘরে করার চেষ্টা করেনি। ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো গিন্নি। আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি, আর এই সবই ঘটে চলেছে বড় বউয়ের এই বাড়িতে পা দেওয়ার পর থেকে। তোমার ওইসব ব্রত টোতো করতে গিয়ে যত রাজ্যের ঝামেলা তুমি এই বাড়িতে ডেকে এনেছো। তোমার ব্রতের এত মাহাত্ম্য সেটা আগে উপলব্ধি করতে পারিনি বড় বৌমা। যত দিন যাচ্ছে এবার সেটা তত বেশি করে স্পষ্ট হচ্ছে আমার কাছে। আমি জানি মা, সংসারের মঙ্গল কামনায় আপনি এ কথা বলছেন। আমিও যে তাই চাই মা। আমি যেমন এই পরিবারের মঙ্গল চাই, তেমন প্রজাদেরও সর্বাঙ্গীন মঙ্গল চাই। আমার ওপর একটু ভরসা করুন, দেখবেন সব হতাশা কাটিয়ে আমি সবার ভেতরে আসার আলো জ্বালবই। আর জ্বালতে হবে না। অনেক জ্বেলেছ, উল্টা আমরাই জ্বলে পুড়ে মরছি। এইবার আমি কার্যকারণটা স্পষ্ট বুঝতে পারছি। বাবা মশাই, আপনি মিছেই ভুল বুঝছেন। প্রফুল্ল কিন্তু থাক থাক ব্রজ থাক, তোমাকে আর সবার সামনে তোমার বউয়ের হয়ে সাফাই গাইতে হবে না। তোমার সাফাই আমি আগেও শুনেছি, তোমার কাছ থেকে নতুন করে শোনার আমার আর কিছু নেই। তোমার ওই বড় বউয়ের কল্যাণে সুখ শান্তি এসবের আশা আমরা আর করি না। এবার দয়া করে আমাদের একটু রেহাই দাও, আমাদের সবাইকে একটু স্বস্তিতে থাকতে দাও। চল না, চল।
পিসিমা চলুন এখন। কেন তোমায় কেউ বুঝতে চায় না প্রফুল্ল দিদি? সবাই কেন তোমাকে দোষারোপ করে? সব ঠিক হয়ে যাবে দেখিস। তাই যেন হয় প্রফুল্ল দিদি, তাই যেন হয়। বাবা ঠাকুরের আদেশ কিভাবে পালন করব আমি? তার সারা জীবনের ত্যাগ, সাধনা, আত্মবলিদান সব কি তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে? বাবা ঠাকুরের স্বপ্ন কি তবে আমি আর সফল করতে পারবো না? না না, তা কিছুতেই হতে পারে না। যত বাধাই আসুক না কেন, বাবা ঠাকুরের স্বপ্ন আমাকে সফল করতেই হবে। আমি একবার পারুলদের বাড়ি থেকে ঘুরে আসছি, দেখিও কেমন আছে, কোনো ওষুধপত্র লাগবে কিনা। এসো। আপনার যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে আমাকে একবার রংপুরে নিয়ে যাবেন। আমি বাবা ঠাকুরের সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই। বেশ, তাই হবে। বড় বৌমা কোথাও যাবে না ব্রজ? কি সর্বনাশ! মা কি শুনে ফেললেন বাবা ঠাকুরের কাছে যাবার কথা? মেয়ে মানুষের এত বার ভালো নয়। আমি যে রংপুরে বন্দির সাথে দেখা করতে যেতে চাইছি সেটা জানাজানি হলে তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। কি বলি মাকে? কি ভেবেছো তুমি? কি বলবে তুমি আমাকে বলো? তুমি কি ভেবেছো এই যে ফলের ঝুড়ি নিয়ে তুমি গ্রামবাসীদের মধ্যে বিলি করতে যাচ্ছ সেটা আমি বুঝতে পারিনি? মা, দয়া করে আমাকে একবার যাওয়ার অনুমতি দিন। পারুলকে একবার না দেখলেই নয়। সাপটা খুব বিষাক্ত ছিল। বিষ নামলেও পারুলের এখন উপযুক্ত পথ্য দরকার, আর ওদের তো এসব কিনে খাওয়া সামর্থ্য নেই। তাই যদি না বড় বৌমা, আমি তোমাকে একবার বলে রেখেছি তুমি এই বাড়ির বাইরে আজ পা রাখবে না, আর এটাই আমার শেষ কথা। নয়নবু, আমি যা বলার সবকিছু বড় বৌমাকে বলে দিয়ে এসেছি। তুমি শুধু ওদের ওপর একটু নজর রাখবে। যদি ওরা লুকিয়ে বেরোবার চেষ্টা করে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। আপনি একদম চিন্তা করবেন না মা, নজরদারিটা আমি বেশ ভালোই পারি।